অনেকদিন আগের একটা স্টোরি পেলাম খুঁজতে। আমি জানি না যে স্টোরিটা পড়েছি কিনা, কিন্তু আমি যদি পড়ে থাকি তাহলে আমার কেন যেন মনে হচ্ছে যে এটা আমি পড়িনি। যদি মিস করে ফেলি তাহলে তো মানে বিরাট মিস। সো আমি বরং এটা পড়েই ফেলি। আর আজকে আ আমাদের হাতে আমাদের যেহেতু আর একজন মাত্র গেস্ট আছে, সুতরাং সময়ও আছে, আমি একটু পড়ে ফেলি। তো লিখছেন, "আসসালামু আলাইকুম রাসেল ভাই। আশা করি ভালো আছেন। আমি রাজশাহী থেকে নাহিদ আফরান। একজন স্টুডেন্ট, তাই সঙ্গত কারণেই রাজশাহী থেকে স্টুডিওতে গিয়ে শেয়ার করা আমার পক্ষে সম্ভব না। এবং আ আমি এবং তিনি তারপরে লিখছেন যে, "যদি ঘটনা ভালো লাগে তো পড়ে শোনানোর অনুরোধ রইল।" ঘটনাটি এখন থেকে ২ বছর আগে আমার নিজের জীবনে ঘটে যাওয়া মর্মান্তিক একটি ঘটনা। শুরুতেই বলে রাখি, আমি ছোটবেলা থেকেই এসব অলৌকিক বিষয় নিয়ে ইন্টারেস্টেড। এবং আ আমি এবং অলৌকিক ব্যাপার নিয়ে ইন্টারেস্টেড। তাই সময় পেলেই আমি আমার বন্ধুরা মিলে ঘুরতে চলে যাই সেই সব জায়গাগুলোতে, যে জায়গাগুলো এলাকায় অনেক রহস্যময় ঘটনার প্রচুর আছে। ঘটনাটি যে সময় হবে, আমি তখন ১০ম শ্রেণীতে পড়াশোনা করছি। আমার আর ৩ মাস পরে ফাইনাল এক্সাম। এমন সময় আমি আমার বাসা থেকে ততটা বের হই না। আমার গ্রামটা রাজশাহী জেলার বাগমারা থানায়। আমাদের গ্রামের প্রবেশপথেই অনেক বড় একটা জঙ্গল পড়ে। ওই জঙ্গলটি স্থানীয় ভাষায় কালীতলা নামে পরিচিত। এই জঙ্গল নিয়ে অনেক অলৌকিক ঘটনা আছে, পরে সময় পেলে আবার আপনার কাছে পাঠাবো। এখন মূল ঘটনায় আসি। দিনটি ছিল সোমবার। সেদিন আমার চাচাতো ভাইয়ের কাজিনের বিয়ে। তাই আমি এবং আমার ৩ চাচাতো ভাই রকি, গোলাম এবং শাকিল বিয়েবাড়িতে গেলাম। সেখান থেকে ফিরতে আমাদের মোটামুটি অনেক রাত হয়ে গেল। আমরা ৪ জন হাঁটতে একদম গ্রামের সামনের ওই জঙ্গলটির কাছে চলে গেছলাম। একটু ভয় লাগছিল। ১ম এ ভাবলাম আব্বুকে ফোন দিয়ে আসতে বলি। কিন্তু আমার চাচাতো ভাই বলল, "আমরা তো ৪ জন, চল, ভয় নেই।" আমি একমত হলাম। তারপর আমরা ৪ জন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে শুরু করলাম। আমরা তখন জঙ্গলের মাঝখানে চলে এসেছি প্রায়। ঘড়িতে বাজে ১২:৪০। বলে রাখি, জঙ্গলটার মাঝখানে একটা আ চায়ের স্টল আছে, যেটা সন্ধ্যার পরপরই বন্ধ করে দেয়া হয়। কিন্তু আমরা সবাই অবাক হয়ে দেখলাম সেদিন এত রাত পর্যন্ত ওই চায়ের স্টলটি খোলা আছে। সেখানে ১৫ থেকে ২০ জন লোক নিশ্চুপভাবে বসে আছে। অন্ধকারে দোকানে জ্বলে থাকা হালকা আলোতে বোঝা যাচ্ছে সবাই একদৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে। এবং তাদের পরনে লম্বা কাপড়। কেউ কোনো কথা বলছে না। আমরা ১ম এ ততটা গুরুত্ব দিলাম না। আমরা যখন দোকানটা অতিক্রম করে চলে গেলাম, ঠিক তখন আমার চাচাতো ভাই গোলাম তার স্যান্ডেলটা ছিঁড়ে যায় এবং সে পেছন দিকে তাকায়, তো দেখে যে ওই দোকানে কেউ নেই। সম্পূর্ণ দোকান ফাঁকা। ব্যাপারটা আমরা আন্দাজ করতে পেরে সবাই দৌড় লাগালাম। এই ঘটনাতে আমার কিছু না হলেও আমার চাচাতো ভাইয়ের পরের দিন থেকেই প্রচণ্ড জ্বর আসে। প্রায় ১ মাস ধরে ও অসুস্থ থাকে। ঘটনাটি এখানে শেষ হয়ে পারত, কিন্তু এর চাইতেও খারাপ কিছু আমার সাথে হতে যাচ্ছিল, তা আমি কখনো ভাবিনি। এর মধ্যেই এসএসসি ফাইনাল এক্সাম হয়ে যায়। আমার রেজাল্ট মোটামুটি ভালো হয়। তাই আমি আমাদের গ্রাম থেকে বেশ দূরেই একটা সরকারি কলেজে ভর্তি হই। কলেজটি দূরে হওয়ায় আমার বন্ধুরা মিলে সিদ্ধান্ত নিলাম মেসে থাকব। যেই ভাবা সেই কাজ। এপ্রিলের ১২ তারিখে আমরা মেসে শিফট হই। বলে রাখি, আমাদের মেসটি ছিল ২ তলা একটা ছোট্ট ফ্ল্যাট, যেখানে মোট ৪ টি রুম ছিল। নিচের ২ টি রুমের একটিতে আমি আর আমার বন্ধু এবং অন্য একটি রুমে ব্যাংকের এক ম্যানেজার থাকত। আর ওপরের ২ রুমে আমাদের কলেজের ২ জন টিচার থাকত। আর প্রতি রাতে বাসার মেইন গেট লক করে দেয়া হতো। এতে কেউ ভেতরে থেকে বাইরে বা বাইরে থেকে ভেতরে যাতায়াত করতে পারত না। ১ম প্রায় ১ মাস কোনো সমস্যা হয়নি। তারপর ধীরে সমস্যা উকি দিতে থাকে। আমার বন্ধু রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, আর আমি বেশি রাত করে ঘুমাই। যেদিন থেকে আমি বিষয়টি আন্দাজ করি সেদিন ছিল বৃহস্পতিবার। রাত তখন আনুমানিক ২টা। বরাবরের মতো আমার বন্ধু ঘুমিয়ে গেছে আর আমি মোবাইলে একটা মুভি দেখছিলাম। এমন সময় দরজায় হঠাৎ নক করার সাউন্ড শুনতে পাই। আমি কোনো কিছু না ভেবেই দরজা খুলতেই দেখি ওপাশে কেউ নেই। আমি মনের ভুল ভেবে দরজা লক করে শুয়ে পড়ি। ঠিক সেই মুহূর্তে দরজায় আবার নক। আমি আবারও দরজা খুলে দেই, বাট কাউকে দেখি না। এবার একটু ভয় পেয়ে যাই। আমি দরজাটা লক করে শুতে যাব, ঠিক সেই মুহূর্তে
অনেক জোরে, জোরে নক করার শব্দ, প্রচণ্ড জোরে, জোরে আমার নাম ধরে কেউ ডাকতে থাকে। আমি আমার বন্ধুদের ঘুম থেকে জাগাই। আর ঠিক সেই মুহূর্তে শব্দ আসা বন্ধ হয়ে যায়। এভাবে প্রত্যেক রাত ঠিক ১টার পর ঘটনা আমার সাথে প্রতিনিয়ত ঘটতে থাকে। কখনো, কখনো কান্নার আওয়াজ, অনেক জোরে হাসির শব্দ আমি প্রতিনিয়ত শুনতে থাকি। রাতে মনে হতো আমাদের ছাদে অনেকজন লোক ফুটবল খেলছে। অনেক জোরে, জোরে আওয়াজ পেতাম আমি। অথচ আমাদের উপরের তলায় থাকা আমাদের কলেজ টিচারকে ব্যাপারটা জানালে তিনি বলেন, এমন সাউন্ড তিনি কখনো পাননি। এসব ঘটনা আমার বন্ধু ১ম এ অবিশ্বাস করলেও পরে ঘটনা বিশ্বাস করতে বাধ্য হয়। এই বিষয় নিত্য নতুন হওয়ার কারণে আমি অতটা ভয় পেতাম না। কিন্তু তার পরের ঘটনাগুলো মনে পড়লে আমার গা শিউরে ওঠে। সেদিন ছিল ২৬ জুন ২০১৭ সোমবার। আমার বন্ধুটি একটি প্রয়োজনীয় কাজে বাড়িতে চলে যায়। বন্ধুকে এগিয়ে দিয়ে বাসা থেকে ফিরতে, ফিরতে আমার একটু রাত হয়ে যায়। আমি একটু ক্লান্ত আর রুমে একা থাকায় রাত ১০টার মধ্যে ঘুমিয়ে পড়ি। সচরাচর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার অভ্যাস না থাকায় অনেক রাতে আমার খুব পিপাসা পায়। আমি পানি খাওয়ার জন্য খাট থেকে পা ফ্লোরে রাখলাম। আমার মনে হলো ভেজা জায়গায় পা রেখেছি। কিন্তু রুম ভেজা হবে কেন? হয়তো পানি ঢেলে পড়েছে। এসব ভাবতে, ভাবতে আমি যখন রুমের লাইট অন করলাম, তখন আমি যা দেখলাম তা কখনোই কল্পনা করতে পারিনি। আমি দেখলাম আমার বন্ধু তার বিছানায় শুয়ে আছে। ওর গলা থেকে মাথা সম্পূর্ণ আলাদা। দেহটা ছটফট করছে। হাত দুটো অর্ধেক কাটা। সম্পূর্ণ রুম রক্তে ভেজা। রক্ত দেখে মনে হচ্ছিল একদম তাজা রক্ত গলা থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে আসছে। আর মাথাটি বড়, বড় চোখে আমার দিকে তাকিয়ে চিৎকার করে আছে। আমি তখন কি করব বুঝতে পারছিলাম না। আমি জোরে দৌড় লাগালাম। আমি আমার রুম দরজা খুলি কিন্তু জানি না কেমন করে আমি রাস্তায় চলে আসলাম। অনেক জোরে দৌড়াচ্ছি, চারিদিকে প্রচণ্ড অন্ধকার। আমি দৌড়াচ্ছি আর ওই ভয়ংকর হাসিটা শুনতে পাচ্ছি এবং আমি দৌড়াতে, দৌড়াতে একসময় জ্ঞান হারিয়ে ফেললাম। তারপর আর কিছু জানি না। আমি যখন জ্ঞান ফিরে পেলাম তখন দেখি আমার বাড়িতে আমি নাকি মেসের ছাদে অজ্ঞান অবস্থায় পড়েছিলাম। আমার সাথে ঘটে যাওয়া বিস্তারিত ঘটনা আমি সবাইকে বলি। আরেকটা অবাক করা বিষয় হচ্ছে ছাদে অজ্ঞান হয়েছিলাম। আমার রুম কিন্তু লক করা ছিল। তারপর এক হুজুর এসে মানে হুজুরের সাথে তারপরে তার এই সমস্যার সমাধান হয়। বাকিটা আর পড়লাম না। হয়তো এর আগেও পড়েছি। সুতরাং যাই হোক আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের পরবর্তী অতিথির কাছে চলে যাব। তারপরে আপনাদের যে সমস্ত ঘটনা আপনারা যা কিছু আপনারা আমাদের Facebook পেইজে এবং Twitter এ শেয়ার করছেন সেগুলো পড়ব। চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসছেন সেটা বলবেন। তারপরে আপনার ঘটনায় যাব। আ চলুন। আমার নাম সাদমান সাকিব দীপ্ত। জি, আমি আসছি মিরপুর থেকে। জি আপনার ঘটনা ঘটনাটা শুনি। এক্সাক্টলি হচ্ছে আমার আর আমার বন্ধু সৌরভের সাথে। জি, আমরা হচ্ছে কবুতর পালতাম। আমি বেশ অনেকগুলো কবুতর পেলে আমার বন্ধুর সাথে পালা শুরু করি আরকি। তো সাডেন মানে ১-২ মাস যাওয়ার পরে আমার বন্ধু আমাকে বলতেছে যে, "বন্ধু খালি দেখতেছি কবুতর মরে যাচ্ছে।" আমি মনে করছি যে এটা সিজনাল কোনো প্রবলেম বা কোনো না কোনো একটা ইস্যু। যে থ্রুতে আমি ওকে বলছি যে, "এই সিজনে এই সমস্যাটা হতে পারে।" মানে আমি ব্লাইন্ডলি না দেখেই বলছি, "এই ওষুধগুলা খাওয়ায় দে। জাস্ট এগুলোতেই কাজ হয়ে যাবে।" জি, কিন্তু ১ সপ্তাহ পরেও বলতেছে, "বন্ধু আমার কবুতর স্টিল মিসিং।" তো আমি করলাম কি, "আচ্ছা চল, তোর সাথে আমি যাবো পরের দিন।" সেদিন আর যাই নাই। পরের দিন আমি গেলাম। যেয়ে জাস্ট ছাদে দেখি যে খালি কবুতর মরতেছে। বাট ৫ তলা ছাদের উপর তো মানে কোনো ওয়েই নেই। কারণ ঘর করা। একটা রুমের মতন করে ঘর করা। এটার ভিতরে না কাক ঢুকতে পারবে, না চিল। না কোনো ওয়েই নেই যে একটা কিছু কবুতরগুলোকে নিয়ে যাবে। তো আমি কিছু মানে এক সাইড থেকে ছাদটা বেশ বড়। তো আমি এক সাইড থেকে আরেক সাইডে যেতে, যেতে হুট করে দেখি ছাদের অপর সাইডে কে জানি একটা গোল সার্কেল করে, ফার্স্ট এ আমি রং মনে করছিলাম। গোল সার্কেল করে মানে অনেক কিছু রাখা। একটা বাটিতে দেখলাম ব্লাড রাখা, একটাতে দেখলাম বোন আছে মানে হাড্ডি। মানে বেশ এরকম মানে কালো হয়ে গেছে সবকিছুই। তো আমার বন্ধু কিছু না বুঝেই রাগের মাথায় কারণ ওর কবুতরগুলো মারা গেছে। তো রাগের মাথায় এগুলো সব লাথি দিয়ে ফেলায় দেয়। তো ওটা থেকে আমি লোক ডেকে আনলাম আমরা। লোক ডেকে এনে ছাদটাকে আগে পরিষ্কার করাইলাম। তো ছাদে যা করা যায় করালাম। আমরা নিচে গেলাম। নিচে যেয়ে আমাদের গার্ড আছে। সে আবার সে কবিরাজি টবিরাজি পারে। তো উনার সাথে কথাবার্তা বললাম। উনি বলল যে, "হ্যাঁ, এখানে ব্লাক ম্যাজিক এর কি করে?" বা এরকম কিছু উনি বলছে যে, "হ্যাঁ, এরা কালো জাদু বা এরকম কিছু করে। আপনারা এগুলো নিয়ে আর মাথা ঘামায়েন না।
আমরা বললাম মানে এত কিছু আর জানতে চাইনি। আমি বলছি, "আমাদের বিল্ডিং এ করে না বিল্ডিং এর বাইরে? সো আপনাদের বিল্ডিং এ একজন আছে।" আচ্ছা। তো তার জানলাম, তার নামটা না বলি আরকি। তা আমাদের বিল্ডিং এ আছে, তো তার বাসার সামনে উনি যা বলছে যে, "এই ছাগলের যে হাড্ডিটা দেখতে পারতেছেন মাথার, ওটা কিন্তু বলি দেওয়া। আর আপনারা যেগুলি ফালায় দিছেন বা করছেন, ভালো করছেন, বাট উনার সাথে আপনারা না যাওয়াটাই ভালো আপনাদের জন্য।" তো সৌরভের মানে আমার যে বন্ধুর বাবা, সে আবার পানি পড়া দিয়ে ছাদটাকে মানে এজ ইউজুয়াল যা করে ক্লিন-ট্রিন করলো। এরপর থেকে আমাদের ছাদে মানে কবুতর নিয়ে আর কিছু হয় নাই। কারণ প্রতিদিন ফেদারও থাকতো না, কিছুই থাকতো না। জাস্ট কবুতরের ব্লাড থাকতো। কারণ অন্য কেউ যদি কবুতর নিয়ে যেত তাহলে কোনো ব্লাড থাকার কথা ছিল না। আর এইখানে জাস্ট কবুতরের ব্লাড থাকতো আর কোনো কিছুই থাকতো না। হুম, এটাই আপনার ঘটনা। জি ভাইয়া, এটার আর কোনো এক্সপ্লেনেশন ছিল না। আচ্ছা, এছাড়াও মনে হয় আপনার আরেকটা ঘটনা ছিল না? হ্যাঁ, একটা শুনে ফেলি? জি। আমরা হচ্ছে সিজনাল যখন র‍্যাকেট খেলতে যাই মানে প্রতি শীতে, হুম, হুম। আমরা এটা হচ্ছে ২ বছর আগের কথা আরকি। টুর্নামেন্টের জন্য আমরা আরেক সাথে মানে আরেকটা মাঠে গেছিলাম আরেক এলাকায়। তো মাঠটা হচ্ছে মানে এমন একটা গলি, চিপা একটা গলি, যেটা হচ্ছে সব বিল্ডিং এর ব্যাক সাইড পড়ে। সো ওই সাইডে কোনো ফ্রন্ট গেট নাই। সো টোটালি একটা ব্যাক ডেটের একটা রাস্তা। তো আমরা মানে খেলার জন্য ওই মাঠে যাই। তো যে ১-১.৫ ঘন্টা পরে শুনলাম যে না, খেলাটা পোস্টপোন হয়েছে, যে এখন খেলা হবে না, এটা নেক্সট উইক। তো আমি চিন্তা করছি চলে যাবো। ওই টাইমে একটা ছোট হুজুর, একটা বড় হুজুর আসে আরকি। ছোট হুজুরটা কিছুই বলে না। বড় হুজুরটা আমাদেরকে মানে বলে যে, "আসো আমরা নামাজ পড়তে যাই" এই ওই মানে এটার উপরে একটা কথা বলতে থাকে। আমরা চিন্তা করি যে, আমার বন্ধু বলে যে, "আমরা তো এই এলাকার না, আমরা আরেক এলাকার। আমরা এখানে টুর্নামেন্ট খেলতে আসছিলাম।" তো এক কথায় দুই কথায় হুজুর বলতেছে যে, "না, কোন কিছুতে তো আর ইস্যু লাগে না নামাজ পড়তে। আপনারা আসতে পারেন, নামাজ পড়তে পারেন।" হুজুরটা অনেক ছিল, মানে কোন ফোর্স করতেছে না, আবার অনেকভাবে কনভিন্স করার চেষ্টা করছে। তো এক পর্যায়ে আমি আমার বন্ধুকে বলি, "বন্ধু, এত কথা না বলে চল আমরা আমাদের কোয়ার্টারে চলে যাই। কোয়ার্টারে যেয়ে আমরা আমাদের মতন খেলতে পারি।" তো হুজুর আমাদের ঠিক ৩০ মিনিটস আগেই ৩০ সেকেন্ড আগেই রওনা দিয়ে দিছে যে, "আচ্ছা আমি আসতেছি" বলে চলে গেল। তা আমরাও চিন্তা করলাম হুজুর আবার আসবে। এত কিছু করার থেকে আমরা এখান থেকে সরে যাই, এটাই ভালো। আমরা আমাদের মতন রওনা দিয়ে দিলাম। চিন্তা করলাম হুজুর আমাদের একটু আগেই তো গেছে, সমস্যা নেই, আমরা পাস করে চলে যেতে পারব। আমরা যতই হাঁটি হুজুরকে আর পাই নাই। কারণ ওই ওয়ে মানে এমন একটা জিনিস, কারো বাসায় যেতে পারবে না। মানে কোথাও যাওয়ার রাস্তা নেই। মানে যাই হবে হুজুর আমাদের সামনেই পড়বে। আর আমরা সামনে পড়তেই হবে। কারণ যেভাবে আমরা তাড়াতাড়ি গেছি। সো হুজুরকে আমরা সামনে পাইও নাই। এটাই ছিল ভাই আমার ঘটনা। মানে ওকে, হুজুরকে থ্যাংক আমি ইউ সো মাচ। থ্যাংক ইউ। আপনার কাছে আমি আবারও আসবো। আমাদের আরো একজন অতিথি যিনি একটু আগে আমাদের একটা ঘটনা বলেছেন, তার কাছ থেকে আমরা আরেকটা ঘটনা শুনে আসবো। আপনার যে আরেকটা স্টোরি আছে সেটা একটু কাইন্ডলি আমাদের বলবেন। তার আগে আপনার নামটা বলবেন, কোথা থেকে এসেছেন? যেহেতু আপনাকে দেখা যাচ্ছে না। হ্যাঁ, জি। আ আমি আরমান হোসেন। আমি এসেছি ধানমন্ডি থেকে। আ তো আমার সাথে ঘটে যাওয়া আরেকটা ঘটনা আমি শেয়ার করছি। এটা সম্পূর্ণ আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। আ ঘটনাটি অনেক আগের। যে তখন আমি ক্লাস 8 কি 9 এ পড়ি। তো তখন ছিল রমজান মাস। তো রমজান মাসের সময় আমরা সেহরির জন্য উঠি। আমার ঘরে আমার মা আর আমরা ২ ভাই ছিলাম। একটা ছোট বোন ছিল। তো আম্মু অনেক জোর করে আমাদেরকে আসলে আমরা ঘুমাইতে চাচ্ছিলাম। সেহরি করে ঘুমায়ে যেতে চাচ্ছিলাম। তো তখন আম্মু বলে যে, "যা তোরা নামাজ পড়ে আয়।" তো নামাজ পড়তে যাওয়ার আমাদের অনেক দেরি হয়ে গেছে। তখন জামাত আ প্রায় জামাত শেষ হয়ে গেছে বা সব মুসল্লিরা বাসায় আ ব্যাক করে ফেলেছে। তো আ মসজিদে কেউ ছিল না। বাট মসজিদের লাইটটা জ্বালানো ছিল। আমি একটু উল্লেখ করে রাখি যে উম আম মানে আমাদের বাড়ির সামনে যে মসজিদটা ছিল, মসজিদটার ইলেকট্রিসিটি অপারেট হতো একটা ঘর থেকে। যে ওই ঘর থেকে আপনি চাইলে মসজিদের সব ইলেকট্রিসিটি অফ করে দিতে পারবেন। তো আমি আসলে যা মসজিদে যাই আমার ছোট ভাইকে নিয়ে। তো ছোট ভাই অনেক ছোট ছিল। ক্লাস 2 তে আর 3 তে এরকম পড়ে। আ তো আমরা মসজিদে যাওয়ার পরে আমি অজু-টজু করি। আমার ছোট ভাইও তখন অত কিছু বুঝে না। আমার সাথে অজু-টজু করে নামাজ পড়তে আসে। তখন আমি ২ রাকাত পড়ার পরে
সেকেন্ড ২ রাকাত পড়ার সময় হঠাৎ করে ওই ঘর থেকে মসজিদের সব ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয়। লাইক এখন তো কেউ নামাজ পড়বে না। এইজন্য মসজিদের লাইট জ্বালায় রাখাটা আসলে ঠিক হবে না। এইজন্য হয়তোবা বন্ধ করে দেওয়া হয়। তো আমি অন্ধকারের ভিতরেই নামাজটা শেষ করি। তখন হচ্ছে আ আ মানে সেহরির পরে সূর্য উঠতে একটু দেরি হতো। একটু সময় নিত। আ আ অন্ধকারটা ছিল এমন যে কিছু দূর দেখা যায়। বাট চেহারা স্পষ্ট বোঝা যায় না। কিছু দূর মানে ১৫-২০ হাত পর্যন্ত দেখা যায় কিন্তু কোনো কিছু বোঝা যায় না। তো আমাদের মসজিদ থেকে বের হয়ে ইটের রাস্তা ছিল। তো আমি যখন নামাজ পড়ে বের হলাম, ইটের রাস্তা দিয়ে নরমালি কেউ যাতায়াত করলে বা কোনো রিক্সা যাতায়াত করলে আসলে একটা শব্দ হয়। ইটের রাস্তারও একটা শব্দ হয়, আবার রিক্সারও একটা শব্দ হয়। তো আমি মসজিদ থেকে বের হয়ে রাস্তায় আসার সাথে সাথেই আমার সামনে দিয়ে একটা রিক্সা পাস করল। রিক্সা পাস করলো অনেক ঝনঝন আওয়াজ করে রিক্সা পাস করলো। আসলে এমনি নরমালি রিক্সার আওয়াজটা কিন্তু নরমাল ডেতে অনেক দূর পর্যন্ত শোনা যায়। ঠিক আছে? তো আমি রাস্তায় বের হয়েছি। রাস্তায় বের হওয়ার সাথে সাথে দেখলাম যে আমার রাস্তার অপোজিটে একটু দূরে আমাদের পারিবারিক কবরস্থান। তো কবরস্থানের ওইখানে কেউ একজন দাঁড়িয়ে আছে। কেউ একজন দাঁড়িয়ে কবরের আম দেয়ালের মধ্যে হাত রেখে কান্না করতেছে। তো আমি আসলে তখন আমার কোনো সেন্স কাজ করে না যে আমি কি করতেছি বা আমি কি করব এরকম কোনো সেন্স কাজ করে না। আমার ছোট ভাই আমার পিছনে ছিল। তো আ আমি আস্তে, আস্তে বাড়ির দিকে মুভ না করে আমি ওই যে কবরস্থানে দাঁড়িয়ে থাকা ওই লোকটার দিকে মুভ করছিলাম। তো আমার সন্দেহ হলো আমার বাড়িতে মুয়াজ্জিন যিনি আমাদের মসজিদের মুয়াজ্জিন যিনি উনি আমার জ্যাঠা। তো আমি সন্দেহ করছি যে হয়তোবা আমার জ্যাঠা হবে। উনি আন আ কবর জিয়ারত করে হয়তোবা দোয়া-টোয়া করতেছে। অনেক সময় দেখা যায় যে দোয়ার সময় মানুষ কান্না-টান্না করে এরকম। তো আমি আসলে দূর থেকেই ১ম বারই একটু যাওয়ার পরেই আমি ডাক দিলাম যে, "জ্যাঠা নাকি?" বাট ওই দিক থেকে কোনো আওয়াজ আসছে না। ওই দিক থেকে সম্পূর্ণ চুপ। আমি তখন আমার ছোট ভাই মানে আমার ছোট ভাই আমাকে পরে এটা শেয়ার করে যে, ও আমার হাত ধরে টানছিল যে, "ভাইয়া বাড়ির দিকে আসো, বাড়ির দিকে আসো। এটা ঠিক হচ্ছে না।" বাট আমি অত কিছু কোনো কিছুর তোয়াক্কা না করে আমি ওই দিকেই যাচ্ছিলাম। আমার কনসেনট্রেট সব ওই লোকটার দিকেই যে কবরস্থানের পাশে দাঁড়িয়ে আছে। তো আ আমি আ এক ১ কদম ২ কদম আস্তে, আস্তে তার দিকে যাচ্ছিলাম এবং তাকে ডাকছিলাম যে, "জ্যাঠা আপনি নাকি? আপনি কি কান্না করতেছেন অথবা কবর জিয়ারত করতেছেন?" আমি ডাকতে, ডাকতে প্রায় উনার সাথে আমার সাথে ডিসট্যান্স হবে আ ৩ কি ৪ হাত। তো ৩-৪ হাত ডিসট্যান্সে আমি একটু রাগান্বিত স্বরে ডাকলাম যে, "জ্যাঠা নাকি? আপনি কথা বলতেছেন না কেন?" ঠিক আছে? তো ৩-৪ হাত দূরত্ব থেকে ওই আ অবয়বটা আ আমার দিকে ফিরল। মানে আ তখন রাসেল ভাই আমার সিচুয়েশনটা এমন আমি আসলে কি করব বুঝতেছি না। আমি আসলে কি করে ফেলেছি সেটাও বুঝতেছি না। তো আ আ উনি যখন আমার দিকে মুখটা ঘোরালো, মুখটা দেখে আমি একেবারে অবাক। মুখটার এক্সপ্রেশন আমি কিভাবে দিব? মানে কারো মুখ যদি আগুনে জ্বলে যায়, জ্বলে যাওয়ার পরে যেই পোড়া মাংসগুলো নিচের দিকে ঝুলে থাকে, চেহারাটা অবিকল তেমন। মানে মনে হচ্ছে যে তার চেহারাটা যেন কেউ একজন ঝলসে দিয়েছে। ব্যাপারটা এরকম। তো আমি আসলে খুবই, খুবই ভয় পেয়ে যাই। আমি আ পরে জাস্ট আমার মনে আছে যে আমি আরেকবার বলছিলাম যে, "জ্যাঠা না, আপনি জ্যাঠা না?" তো এইটার পরে আসলে আমি আর নিজেকে ধরে রাখতে পারি নাই। আমি সেন্সলেস হয়ে পড়ে যাই। তো পরে আ ৩ ঘন্টা পর আমার জ্ঞান আসে। আমার আ কাকা আরকি আমাকে সেখান থেকে নিয়ে আসে। পরে আমি জ্ঞান আসার পরে কাকাকে জিজ্ঞেস করলাম। কাকা বলল যে, আম আ "তুমি কবরস্থানের সামনে শুয়েছিলাম, সেন্সলেস অবস্থায় পড়েছিলা। আমরা তোমাকে সেখান থেকে নিয়ে আসছি" এবং আমার ছোট ভাই বলে যে, "তুমি মসজিদ থেকে বের হওয়ার পরেই তোমার সেন্স ছিল না। তুমি আসলে আমি বাড়ির দিকে টানতেছিলাম তোমাকে, তুমি আমার দিকে আসতেছিলা না। তুমি কবরস্থানের দিকে যাচ্ছিলা।" এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ আপনাকে। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আরো একটা ইমেইল, এটাও অনেক পুরনো সময়ের। সেটা আমি একটু পড়ে শোনার চেষ্টা করছি। আশা করছি যে এটা আপনাদের ভালো লাগবে এবং আমি বিশ্বাস করি যে এটা এর আগে পড়া হয়নি। ঘটনা এবং আশা করছি এই ঘটনাটি
আপনাদের ভালোই লাগবে। তো পড়ে শোনাই, যেভাবে লিখেছেন সেভাবেই, এবং আ দেখা যাক কেমন লাগে আপনাদের কাছে। লিখছেন, "আসসালামু আলাইকুম রাসেল ভাই। আশা করি ভালো আছেন। ঘটনাটি স্টুডিওতে এসে বলা আমার পক্ষে সম্ভব নয়, তাই ইমেইল করে পাঠালাম। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। এখন যে ঘটনাটি বলব সেটি ৯০ এর দশকের ঘটনা। বড় ভাইয়ের মুখে শোনা। আমি তখন নিউ 10 এ উঠি। তখন আমি যখন নিউ 10 এ উঠি, তখন আমি আর আমার ফ্রেন্ড সাইদুর মিলে প্রতি শীতের সন্ধ্যায় আমাদের গ্রামের একটি দোকানে বসে ভূতের গল্পের আসর বসিয়ে দিতাম। গ্রামের মুরব্বিদের চা পান খাইয়ে অথবা মুড়ি চিবোতে চিবোতে প্রতিদিন গল্পের আসরটা জমিয়ে তুলতাম। তেমনি একদিন দোকানে আলাউদ্দিন ভাই আসেন। উনি একজন জ্ঞানী ব্যক্তি, বলে রাখা ভালো। ওনার মাথার চুল বেশ পাতলা ছিল, যার কারণে সবাই ওনাকে জ্ঞানী বলেই ডাকত। যাই হোক, ঘটনাটা উনি যেভাবে বলেছেন আমি সেভাবেই বলছি। তখন আমার বয়স ছিল ২২-২৩ বছর। টগবগে যুবক ছিলাম। সংসারের বড় ছেলে হওয়ায়, অকালে বাবা মারা যাওয়ায় সংসারের হাল ধরতে হয়েছিল ছোটবেলা থেকেই। তখনকার দিনে বারকি বালি বোঝাইকৃত নৌকা চালিয়ে সংসার চালাতাম। বৈঠা বেয়ে ১৫-২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বালি বোঝাই করে এনে সুনামগঞ্জ শহরে শিপু ভাইয়ের ঘাটে বিক্রি করতাম। সেদিন বালি আনলোড করার পর শিপু ভাই বললেন, "এখন আমার কাছে টাকা নেই, বিকেলে লঞ্চ ঘাট এসে নিয়ে যেও।" যেহেতু উনি সম্পর্কে বড় ভাই হন, তাই মনে মনে না বললেও মুখে হ্যাঁ বলে চলে আসলাম। বাড়িতে এসে গোসল সেরে হাঁটা ধরলাম ইব্রাহিমপুরের দিকে। তখনকার দিনে আমাদের গ্রামে খেয়াঘাট ছিল না, তাই ইব্রাহিমপুরের খেয়া পার হয়ে লঞ্চ ঘাটে গেলাম। সেখানে হিন্দু বাবুর হোটেলে বসে অপেক্ষা করতে লাগলাম। উনি আসছেন না। ১৫-২০ মিনিট অপেক্ষা করার পর হঠাৎ তন্দ্রা নেমে এলো। কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও বলতে পারি না। ঘুম ভাঙল হোটেলের কর্মচারীদের ডাকে। উঠে দেখি রাত ১০টা। নিজেকে বিশ্বাস করতে পারলাম না। মনে হলো এই তো একটু আগে চেয়ারে বসেছিলাম। তাহলে কখন ঘুমালাম? আর কখন বা বিকেল সন্ধ্যা পার হয়ে রাত ১০টা হয়ে গেল? সেকালের রাত ১০টা মানে রাত পুরোপুরি গভীর। কি আর করব? নিরুপায় হয়ে বাড়ির পথ ধরলাম। পকেট পুরো ফাঁকা। খেয়া ভাড়া দেয়ার মতো পয়সাও নেই। তাই নিয়ে অবশ্য চিন্তা ছিল না। কেননা মঙ্গল মাঝি আমার পরিচিত লোক। খেয়া পার হয়ে মঙ্গল মাঝির কাছ থেকে ২ টো বিড়ি চেয়ে নিলাম। পকেটে বিড়ি রেখে ভাবতে লাগলাম কোন রাস্তায় বাড়ি যাব। যদি গ্রামের মেইন রাস্তা ধরে হাঁটি তাহলে দেরি হয়ে যাবে। তাই নদীর পাড়ের রাস্তা ধরে হাঁটা শুরু করলাম। গভীর রাত, চন্দ্রিমার আলোয় চারিপাশ কেমন ঝলমল করছে। চারিদিকে ঝিঁঝি পোকার ডাকে পরিবেশটা যেন ভুতুড়ে হয়ে উঠেছে। হিন্দুহাটি পার হয়ে একটা বিড়ি ধরালাম। বিড়ি খেতে খেতে যখন বকুলের বাড়ির সামনে আসলাম, তখন ভাবলাম এখন বাড়ির উঠোনে ধরে এগোবো। যখনই নদীর পাড় থেকে উঠোনে উঠতে যাব, তখনই চোখে পড়ল উঠোনে দুজন ব্যক্তি হাঁটাহাঁটি করছেন। পরনে সাদা জুব্বা, মাথায় পাগড়ি। দেখতে মানুষের মতো হলেও সাধারণ মানুষের চাইতে বেশ লম্বা। আনুমানিক ১০ ফিট। দেখতে দেখতে তারা দুজন বাড়িতে থাকা কদম গাছটির সামনে লম্বা হয়ে উঠল। আমার তো চোখ কপালে উঠে গেল। এটা কি দেখছি আমি? চোখ দুটো একেবারে ছানা বড়া হয়ে গেছে। নিজেকে সামলে ফের নদীর পাড়ের রাস্তা ধরে হাঁটা শুরু করলাম। ভেতরে ভেতরে আমার জানা সব সূরা আর দোয়া কালাম পড়তে শুরু করলাম। যখন আমি হাঁটি, সাদা জুব্বা পরা ছায়া দুটো আমার সাথে সাথে হাঁটে। আমি হাঁটা বন্ধ করলে ছায়া দুটোও হাঁটা বন্ধ করে দেয়। আমার আর বুঝতে বাকি রইল না কিসের পাল্লায় পড়েছি। হঠাৎ মনে হলো আমার পকেটে একটা বিড়ি আছে। চট করে বাড়িয়ে জ্বালিয়ে ফেললাম। নিমিষেই যেন বিড়িটা শেষ হয়ে গেল। কি করব ভাবছি আর ঘামছি। ঘেমে ঘেমে
ভিজে গেছি। দোয়া পড়তে পড়তে কিছু দূর এগোবার পর ধপাস করে আস্ত একটা বাঁশঝাড় সামনে পড়ে গেল। ভয়ে দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। একবার ভাবি বাঁশের ওপর দিয়ে চলে যাব, কিন্তু মুরব্বিদের মুখে এমন অনেক ঘটনা শুনেছি যে বাঁশের ওপর দিয়ে হেঁটে যাওয়ার চেষ্টা করলে নাকি বাঁশঝাড় সহ মানুষকে ওপরে উঠিয়ে নেয়। তাই ভয়ে ভয়ে হাঁটু সমান নদীর পানি ভেঙে বাঁশঝাড় পার হলাম। আশেপাশে তাকালাম, এবার ছায়া ছায়া দুটো চোখে পড়ল না। তবুও দোয়া পড়ছি। মনে মনে স্থির করলাম নদী পাড় দিয়ে ছেড়ে মেইন রাস্তা ধরে বাড়ি ফিরব। কিন্তু মেইন রাস্তা ধরে যেতে হলে শ্মশানের পাশ দিয়ে যেতে হবে। ঠিক করলাম শ্মশানের রাস্তা ধরেই যাব। যেই ভাবা সেই কাজ। দোয়া পড়তে পড়তে হাঁটছি। আর কিছু দূর এগুলেই শ্মশান। শ্মশানের ৭টা গাছ ছিল, এখনো আছে গাছগুলো। এর ঠিক কিছুটা আগে বড় বড় দুটো অশ্বত্থ গাছ। গাছগুলোর দিকে চোখ পড়তেই দেখলাম কারা যেন আগুন পোহাচ্ছে। সময়টা শীতকাল ছিল, তাই ভাবলাম হয়তো আশেপাশের বাড়ির কেউ হবে। মনে খানিকটা সাহস সঞ্চার করে অন্তত মানুষের দেখা পেয়েছি, কিন্তু আমার ধারণা সম্পূর্ণ পাল্টে গেল যখন দেখলাম আগুনের কুলডলি দুটি হাওয়ায় ভাসতে ভাসতে ওপরে উঠছে। ভয়ে শরীর, লোম সব দাঁড়িয়ে গেল। প্রচণ্ড শীতের মাঝেও ঘামতে ঘামতে ভিজে গেলাম। আবার সেই নদীর পাড় ধরে হাঁটতে লাগলাম। সামনেই বাঁশবাগান। জায়গাটার নাম খালের পাড়। চাঁদনি রাতেও জায়গাটা ঘুটঘুটে অন্ধকার। ভয়টা আরো বেড়ে গেল। হঠাৎ ঝোড়ো হাওয়া বইতে শুরু করল। ভাবলাম শীতের রাতে তো ঝড় হবার কথা নয়। তবুও মনে মনে আল্লাহকে স্মরণ করছি। আর ওইদিকে বাঁশবাগান তছনছ হয়ে যাচ্ছে। আমি তবুও না থেমে সামনের দিকে হাঁটছি। বাঁশবাগান পার হতেই সামনে একটা পুকুর পড়ল। কালো কুচকুচে তার রং। কুকুর পড়ল। কিছু সময় পরই কুকুরটা সাদা ঘোড়ায় পরিণত হলো। আমি তখনও দোয়া পড়ছি আর এগোচ্ছি, কিন্তু ওই জিনিসটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব বজায় রেখে হাঁটছে। কিছুক্ষণ পরেই ঘোড়াটি আবার একটা বিশাল হাতিতে পরিণত হলো। এরপর আর এগোচ্ছে না, সামনে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে সামনে যাওয়া তার মানা। আর কিছু দূর হাঁটলেই বাড়ি পৌঁছে যাব, কিন্তু আর এগোতে পারছি না। হঠাৎ পকেটে থাকা দেশালাইয়ের কথা মনে পড়ল। কোন রকমে পকেট থেকে দেশালাই বের করে একটার পর একটা জ্বালাচ্ছি আর দোয়া পড়ছি। এরকম করতে করতে হাতিটাকে ক্রস করে বাড়ির দিকে দ্রুত গিয়ে গতিতে হাঁটা শুরু করলাম। কিছুটা দূরেই কুপির আলো জ্বলতে দেখা যাচ্ছে। হয়তো মা আমার আশায় জেগে আছেন। বাড়ির কাছে আসতে আমার খুব কাছের একজন বন্ধু আমার নাম ধরে ডাকল, বলল, "আলাউদ্দিন, কোথায় যাস? আমাকে নিয়ে যা।" লোকের মুখে শুনেছি এরকম পরিস্থিতিতে পেছনে তাকাতে নেই। আমিও তাকাইনি। যখন ঘরের পাশে চলে আসলাম, তখন পেছন থেকে একটা আওয়াজ আসলো, "আজকে বেঁচে গেলি।" আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। "ও মা গো!" বলে একটা চিৎকার দিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে চলে গেলাম। সাথে সাথে জ্ঞান হারালাম। ২-৩ দিন পরে জ্ঞান ফিরল। তখন বাকশক্তি নেই। সবার কথা শুনছি, কোনো জবাব দিতে পারছি না। আমার এই অবস্থা দেখে পরিবারের লোকজন অনেক ডাক্তার, কবিরাজ দেখালেন, কিন্তু কোনো লাভ হয়নি। দিন দিন আমার অবস্থা খারাপ হতে লাগল। সবকিছু বিছানায় করতাম। মাথার ঘন কালো চুলগুলো ঝরে পড়ে গেছে। শেষমেশ দূরের কোনো এক বড় কবিরাজের কাছে আমাকে নিয়ে যাওয়া হয়। তিনিও আমার কোনো উপকার করতে পারেননি। আমার অবনতি দেখে তিনি অনুমান করে বললেন, কিছুদিন পর নাকি আমি মারা যাব। ওনার দেয়া দিন ঘনিয়ে আসলো। আমার হাতে মাত্র আর ১ রাত সময় বাকি। মা আমার পাশে বসে আছেন। রাতটা ছিল গ্রীষ্মের কোনো এক রাত। আনুমানিক রাত ৩টার কোনো এক কারণে আমার মা পাশ থেকে উঠে অন্য ঘরে গেলেন। গরমকাল ছিল বলে ঘরের দরজাও খোলা ছিল। হঠাৎ আমার চোখ উঠোনের দিকে গিয়ে পড়ল। দেখলাম সাদা পাঞ্জাবি আর পাগড়ি পরা ৪ জন লোক আমার দিকে আসছে। ভাবলাম হয়তো আমার মৃত্যুর সময় হয়ে গেছে। শেষমেশ কালিমা পড়ে নিলাম। লোক ৪ জন বেশ লম্বা ছিলেন। উনারা একজন আরেকজনের পিছু হয়ে আমার ঘরে প্রবেশ করলেন। ঘরে প্রবেশ করার সাথে সাথেই পুরো ঘর সুগন্ধে ভরে গেল। তবুও আমি ভয়ে শেষ হয়ে যাচ্ছি। উনারা সবাই ক্রমে ক্রমে আমার মাথায় হাত বুলিয়ে দিলেন।
সাথে, সাথে আমার বাকশক্তি ফিরে আসলো। শরীরের জোরও ফিরে আসলো। ওনাদের মধ্যে একজন বলে গেলেন, "ভয় পাস না, তুই ভালো হয়ে যাবি।" বলেই ৪ জন কোথাও উধাও হয়ে গেল। আমি মা বলে চিৎকার করে কেঁদে উঠি। আমার চিৎকার শুনে ঘরের সবাই আমার পাশে আসেন এবং খুশিতে কান্না শুরু করেন। এর কিছুদিন পরে আমি পুরোপুরি সুস্থ হয়ে যাই। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার কাছে আরো ঘটনা আছে, সময় পেলে পাঠিয়ে দেব। এটিই ছিল ঘটনা এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের কাছেও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন এবং আপনাদের কাছ থেকেও এরকম ঘটনা চাই এবং প্রচুর পরিমাণে চাই। সেইজন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে ঘটনা পাঠাতে হবে। আমাদের ইমেইল অ্যাড্রেসটা জানাটা সেজন্য খুবই জরুরি। আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm which is BHWTFM@radiofurti.fm আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটা বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। আমরা চলে যাব এখন একটা অডিও ক্লিপে এবং সেই অডিও ক্লিপটা শুনে আসবো। তারপরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমার সঙ্গেই থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি FM অ্যান্ড ডু ফুর্তি। Put FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমি আশিক মোহাম্মদ। আমার জীবনের ঘটে যাওয়া একটি ঘটনা আজকে শেয়ার করব। আমার বাসা রাজশাহীতে এবং নাগরীর মেহেরচণ্ডী পূর্বপাড়া এলাকায়। ঘটনার পর থেকে আমার জীবন প্রশ্নবিদ্ধ। আমি জানি না বেঁচে আছি না মরে আছি। আমি কি সুস্থ একজন মানুষ না অস্বাভাবিক নাকি একেবারে ভারসাম্যহীন? আমি নিজে জানি না আমি কেমন। ঘটনার বিস্তারিত বর্ণনা দেই। ভাইয়া ওদিন আজ থেকে ২ মাস আগের ঘটনা এবং ওইদিন আমি ফোনে কথা বলতে, বলতে ভাই একটু মানে রেল লাইন যে আছে যে মেহেরচণ্ডীর মানে রাজশাহী ইউনিভার্সিটি যে লাইন থেকে নেমে যায় মেহেরচণ্ডীর পূর্বপাড়া যেতে, সেইখানে মানে আগে অনেক গাছ ছিল, গাছগুলো কেটে ফেলা হয়েছে তো একটু খোলা পরিবেশ ছিল, চাঁদের আলো মানে পরিষ্কার আকাশ ছিল। তো বসে থেকে ফোনে কথা বলছিলাম। ট্রেন আসছে যে হরিয়ান থেকে আগত ট্রেন একটি আসছিল এবং তো আমি হর্ন শুনে সাইড দেব এবং আরেকটু পর সাইড দেবো ভাবলাম। যখন উঠি মানে ট্রেনটা যখন আসে মানে একেবারে নাগাল থেকে আমার থেকে প্রায় ৫০ মিটার দূরে আছে আমি উঠিতে কিছু একটা আমার পা টেনে ধরে। লাইনের সাথে মনে হচ্ছে পাটা আমার সংযুক্ত। আমি একেবারে ভয় পেয়ে যাই ভাইয়া। ট্রেনটা যদিও বা আস্তে, আস্তে আসছিল। তো আমি বুঝতে পারি আজকে আর আমার রক্ষা নাই। আমি সব শত্রু, বন্ধু, পরিবার, আপনজন, প্রিয় মানুষ সবার মুখগুলো একবার করে মনে করে নেই। আমার যে মা আছে তাকে মানে আমি স্মরণ করি। ছোট ভাইটা, প্রিয় মানুষটা সবাই একবার করে স্মরণ করি এবং আমি মৃত্যুর জন্য আসলে প্রস্তুত হয়ে যাই। মানে আলাদা এটা আমার সামনে আসবে আমার জামিনটা জাস্ট কবজ করে নিও। আমি তৈরি হয়ে যাই। আমার বাঁচার কোনো উপায় ছিল না ভাইয়া। ফোনটা মানে হাতে ছিল। পকেটে রেখেছিলাম। পকেট থেকে বের করে সাইডে মানে ফেলে দিই এবং আমি তৈরি হয়ে যাই সম্পূর্ণ। আল্লাহর নাম নিতে একেবারে আশেপাশে কেউ ছিল না। মানে আমাকে যে উদ্ধার করবে আশেপাশে কেউ ছিল না। আল্লাহর নাম নিতে থাকি, সূরা ইখলাস পড়তে থাকি। কিছুক্ষণ পর ভাইয়া যখন ট্রেনটা একেবারে কাছে চলে আসে আমি জোরে করে আল্লাহু আকবার করে চিৎকার করি। চিৎকার নয় মাঝারিভাবে আল্লাহু আকবার বলি। তো যখন আল্লাহু আকবার বলি ট্রেনটা কেন যেন আমার শরীরের ভেতর দিয়ে আসলে চলে যায় এবং আমি নিজেকে বিশ্বাস করতে পারি না। আমি ভাবি যে আমি আর বেঁচে নেই। যে বেঁচে নেই। আমাকে কবরে শোয়ানো হবে। অনেক মানুষ আসবে, কান্নাকাটি হবে। আমি দেখবো সবাইকে। এগুলো চিন্তাভাবনা মাথার ভেতর ঘুরছে। কে দেখতে আসবে আমায়? কে কাঁদবে আমার জন্যে? আমি বলে জাস্ট ভাবছি। মন কার নাকিরে আসবে আমাকে প্রশ্ন করবে। আসলে ভাই কেমন যে অনুভূতি এটা জাস্ট আমি বুঝছি। আমি যখন রেললাইন থেকে অক্ষত অবস্থায় নিচে নামি, পৃথিবীর সব খুশিকে আলাদা করলেও একত্রে করলে সেই খুশিটা হবে না আমার যে খুশিটা হয়েছিল। মৃত্যুর মুখ থেকে বেঁচে আসার যে এতটা আনন্দ সেদিন আমি বুঝেছিলাম ভাইয়া। আমি জীবনকে আসলে আগের থেকে অনেক আরো বেশি ভালোবাসি নিজের জীবনকে সেদিনের পর থেকে। এবং কি হয়েছিল আমার সেটা আমি জানি না। বাসায় গিয়ে
কোনো কিছু না বলে বমি করে দিই এবং আসলে অসুস্থ হয়ে পড়ি। ঘুমিয়ে যাই। ঘুমের ট্যাবলেট ৪ টা খেয়েছিলাম। ঘুমিয়ে যাই। সকালবেলা উঠে বাইরে বের হই আর অমিনাসুল ভাই একটা অদ্ভুত ঘটনা আমার সাথে ঘটতে থাকে। আমি হাঁটছি, মনে হচ্ছে শরীরে আমার কোনো ওজন নাই এবং এটা তো প্রথমত তো এগুলি মনে হচ্ছে। দ্বিতীয়ত আমি ২ জনের সাথে দেখা হয় আমার, যারা একজন ১৭ মাস আর আরেকজন ১ বছর ১ মাস কি ১.৫ মাস, ১ বছর ১ মাস কি ১.৫ মাস হবে। ১৩ কি ১৩.৫ মাস হয়েছে মারা যাওয়া। ২ জনকে আমি দেখি। আমি নিজের চোখে বিশ্বাস করতে পারি না। আমি একটু ভয় পেয়ে যাই। ভাই। ঘটনার আকস্মিকতায় একটু ভয় পাওয়ারই কথা। ভয় পেয়ে যাই। নিজেকে মানে বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য একটু ঠান্ডা পানি চোখে ছিটা দেই। আমি দেখছি না, সত্যি আসলে রাসূল আমি দেখছি এবং শুধু তাদের ২ জনকে নয়। সম্প্রতি যারা মারা গিয়েছে ২ বছর ৩ বছরের মধ্যে, আমি সবাইকে দেখছি এবং তারা যাচ্ছে, যাওয়া আসা করছে, চলাফেরা করছে। জীবিত মানুষের মধ্যে দিয়েই তারা যাওয়া আসা করছে। তারা কোনো প্রকার মানে বাধা বিপত্তিতে যাচ্ছে না। তারা দেওয়ালের মধ্যে দিয়ে ঢুকে যেতে পারছে বা তাদেরকে কাছে গাছ বা তাদের কোনো প্রতিবন্ধকতা নেই। তারা যেখানে সেখানে যেতে পারছে। নিজেকে অসহায় মনে হচ্ছিল, পাগল মনে হচ্ছিল। কি করব বুঝতে পারছি না। মনে আমাকে ধীরে ধীরে বিষণ্ণতা গ্রাস করছিল। আমি কি করব বুঝতে পারছিলাম না ভাইয়া। এক পর্যায়ে আমি পরিবারের সাথে শেয়ার করি। যদিও একটু বকা খেতে হয়েছে। তো এক হুজুরের শরণাপন্ন হই। তো তিনি যা ব্যাখ্যা দেন যে সেদিন আমাকে কোনো জিন বাঁচিয়ে দিয়েছে এবং বর্তমানে মানে আমি যেগুলো দেখছি সেগুলো জিনেরই কাজ। সে আমাকে এটা বোধ করাতে চায় যে মৃত মানুষ জীবিত মানুষের মধ্যে তফাৎ কি বা মৃত মানুষরা আসলে কেমনভাবে জীবনযাপন করে আমাকে সেটা নাকি বোঝাতে চায়। আসলে ভাই বিষয়টা যদিও আমার কাছে প্রথম ভয়ঙ্কর লাগতো, এখন আমি বিষয়টার সাথে ধীরে ইউজ টু হয়ে যাচ্ছি এবং দোয়া করবেন বিষয়টা যদিও আগে থেকে একটু উন্নত হয়েছে, আমি তাদেরকে এখন খুব একটা দেখি না। ঘটনা রেকর্ড করার কিছুক্ষণ আগেও বাইরে থেকে দেখে আসলাম একজনকে। এগুলো আর না বলি ভাইয়া, একেবারে মানে এগুলো আর বলতেও ভালো লাগে না। আসলে ভাই ভূত এফএম দীর্ঘজীবী হোক, আপনারও দীর্ঘায়ু কামনা করি। সবাইকে আমার সালাম।